আপনি বানাইছেন একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনাকে লাত্তি মেরে ফেলে দেবে সেনাবাহিনী, আপনি কি করবেন? সেনাবাহিনী আয়নাঘর বানাবে, সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগের লোকজনরে ছাইরা দিবে, সেনাবাহিনী হচ্ছে হাসিনা পরিবারের লোকজনরে বাইজ্জত দিয়ে আসবে ওইখানে। আমরা তাদেরকে কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি নাই। আপনি আমলারা সবই ধোয়া তুলসী পাতা, আর শব্দ সেনাবাহিনী, এটা তো আমি না, আমলারা বেশি দুষ্ট। তাহলে এই শর্ত তৈরি করবার রাজনৈতিক ক্ষমতা আপনার হাতে তো থাকতে হবে। আপনি বানাইছেন একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনাকে লাত্তি মেরে ফেলে দেবে সেনাবাহিনী, আপনি কি করবেন? আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের সরকার অনেক বেশি দুর্বল নাকি? মানে মানে আপনি বারবারই বলতেছেন শিথিল। হ্যাঁ, আপনারা এই সরকার বানাইছেন, আমি তো বানাইনি। আমি তো প্রথম দিনকে বলছি প্রবলেমটা কি হবে। আপনার কথা শুনলে মনে হয় বাংলাদেশ ভাঙা ভুঙ্গা এখন আমি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাই। এগুলো তো চলবে না রে ভাই। আমি কি উল্টা কথা কইতেছি ফরাদ ভাই? আমার কাছে মনে হয় যে আপনি বলতেছেন যে বইয়ের একটা মানে আমি বিচার করবো যে হ্যাঁ এটা ইন্ডিয়ার পক্ষে যাইতেছে, সেই জন্য আমি গিয়ে এটা প্রতিবাদ জানা আসবো। আপনি যেখানে যেটা একটা মেলা, যেটা সিম্বলিক্যালি আপনার জনগণের কথা, জনগণের স্বার্থ রক্ষা করার বিষয়, সেখানে তো এই বই প্রচার করার জন্য আমি মেলা করি নাই। এই বই কি আর প্রচার হবে? আমি এখন কি আমি আপনাকে বলবো আপনি আমি ভারতীয় এজেন্ট, এটাকে বলে ভালো লাগবে? আপনি কেন আমাকে ভারতীয় এজেন্ট বলবেন? আপনি গতকাল বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না, আমারে কেন ভারতীয়? আমি তো বুঝতে চাইছি আপনি আজকে কালকে যদি আমি উত্তর দিচ্ছি আপনাকে। জি বলেন। আপনি যদি আপনি একটা গণঅভ্যুত্থানের বিরোধী, আপনি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া। আগাগোড়া বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলছি, আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন। এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন, এটা আরো মারাত্মক। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস, লেখকের স্বাধীনতা রক্ষা করবো। সে কারণে তোসমান হাসিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক, এটা আমি বলবো না। যারা পড়ো তারা পড়ছেন, আমরা কেউ কি বলেছি যে তোসমানের বই বন্ধ করে দিন, বা ওরা কি কোথাও অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই তুলে দিন, এটাকে বলা হয়েছে? আপনি 21-এর বই মেলায় একটা যখন আপনি একটা বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন, স্বভাবতই আপনার একটা নীতি থাকা দরকার। নীতিটা কি? জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বইগুলো প্রচার করা। আমি প্রশ্নটা কি, আপনি শেষ করেন, আমি একটু সরলভাবে করি যে ফরদ ভাই, তাহলে কি আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে মনে করেন, আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম, আপনি এটার প্রশ্ন হিসেবেই দেখেন, আমার মতামত হিসেবে দেখেন, আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে, সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে, বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে? আমি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে, ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে। জি, আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওরা আপত্তি যখন করছে, আপনি তখন তাদেরকে কি বলছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই। আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন, আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। আমি তো বলি নাই, আমি তো এর আগে দেখুন, তোসমান হাসিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক, এটা তো আমি বলিনি। আমি বলেছি আপনি যখন এটা করেছে, আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে, এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। আমার মনে হয় আমার তাহলে এইবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, যে কেউ ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এই বই তুমি এখানে বেচতেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ চাইতে হবে। আমি বলি কানে ধরা, মাপ ধরা, এটা কিছু বলি না। এটা কমিউনিটি করতেন জানলে, কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া, এটা ডেফিনেটলি আমি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছো। না, ঠিক আছে, ভেরি গুড। আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনি আমার দেখেন পোস্টটা পড়েন, লেখকদের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন, আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আর সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন। এটা ধরুন না, কি বলা উচিত ছিল? এটাই কি বলা উচিত ছিল?
আপনি ক্ষোভ শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা তো এটা 21শে বইমেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি বা কিছু একটা। আপনাকে কথা শুনতে দিতে হবে, কারণ বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন না যেটা অবশ্যই 21-এর সংবিধানের বিরোধী। ফরহাদ ভাই, আমি 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 আপনার একজন, এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু, যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে পড়া, তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরহাদ ভাই, যে এটা বাংলা একাডেমির নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় না। না, কেন নিতে যাবে না? আমি তো লিবারেল না, দিকের সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি, ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নীতি চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে, নীতিত্বের পক্ষেই লড়তেছে। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো, মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, যাদের আমরা বলি না, যাদের কথা আমরা শুনতে চাই না, অর্থাৎ 90%, দমন করি, অর্থাৎ 90%, ডেফিনেটলি 90% মানুষ। তাইলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, এবং এইটার জন্য যে কোনো না, আমি মানে আপনি আমাকে আবার, আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত, এটা তো আমি একবার দাবি করিনি, কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন, তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দিবেন কি জন্য? আপনি যদি মনে করেন, আপনি যদি তখন সে গিয়া ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে, তার প্রশাসন আছে, সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসার ছেলে, এর আগে দেখেছি আমরা মাদ্রাসার ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসার ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। ট্যাগিংটা তো খুব খারাপ। শুধু মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি, তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগত ভাবে আপনার এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো, এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপি জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখনও আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো, এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা, তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? না, আপনি খেয়াল করেন, মাজার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে, আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে। আমি মনে করি ঠিক আছে, মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে, কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন, এটা তো ফৌজদারি অপরাধ, আপনি যেটা করতে পারেন না, ঠিক আছে না? তাহলে আমি সেই প্রতিবাদগুলো যেটা ইউনিভার্সাল, দেখুন তাহলে আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন, আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা ধনীরাও মানতে বাধ্য, আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। বলে আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ, এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন, যেন ঠিক আছে তারা কান ধরতে বলছে, না আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি জানিয়েছি, গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে
রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কার কথাটা বলেছি। আমি এটা বলে এবং যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার এই সন্ত্রাসী বলে আপনি জঙ্গি বলে ধরছিল তখন আমি দাঁড়িয়েছিলাম একা। ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি জামাতি হানো কোনো কিছু নেই তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু ফরদ ভাই আমি একটু জানার জন্য আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা। ইসলাম আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ এর বিরুদ্ধেই তো আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন ইনক্লুড করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি যে ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি ধর্মবাদী যাতা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন এদের আমি বিরোধী। আপনি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম এই বিরোধিতা দেখান এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান জাতি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে, আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, এই তিনটা একটি ইসলামের মর্মবাণী। তো ওটা তো ইসলামী রাজনীতি। কিন্তু আপনি তো কখনো আপনার মনে হয় কিনা এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম ইবাদত নামা টু টুডে ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ তাহলে আমি দাঁড়ায় আছি আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনার বলতে হয় তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন মানে বলার সময়? না এটা তো ভুল বলে না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা আমি দুই পক্ষকে বলি, আমি এটা ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে এরা যে অ্যান্টি ইসলামিক এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার তার কি বলে তার ক্ষমতা তার প্রয়োগ করার জন্য তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা নিজের ব্যাখ্যা নিজে দেয় না, আপনি ব্যাখ্যা দেয় মানুষের বিবেক বুদ্ধি বৃত্তি এগুলো দেয়। আর মানুষ জন্ম থেকেই এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে শেষ করে একটু ছোট করে কথা বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা আক্ষরিক ভাবে পড়েন তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, আপনি আপনাকে দিচ্ছি তো আল্লাহ এটা বুঝতে। ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা জ্ঞান দ্বারা প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না আপনার কথা শুনতে হবে, আপনি হাদিস এটা ওটা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর,
তখন এটাকে বলে ফ্যাসিবাদ। এটা তো ইসলাম তো করতে দেয় না। ফরহাদ ভাই, আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে হবে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে না, আরো 30 বছর আগে অনেক থেকে ধন্যবাদ। আমি ফিলোসফিক্যালি একমত, কিন্তু আপনার সাথে কি আপনি কি দেখেন এইখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা ইয়ার আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদি সহ আরো কিছু স্কলারদের কথা তারা বিষয় করতেছেন। তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা 90% বলতেছি তারা শুনতেছেন, তো তাদের সাথে তো আপনি কিভাবে মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন? আপনি ছোট করে বলেন। তাহলে আমার বক্তব্যটা আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটাকে বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি ডিসকার্সিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মওদুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজতে ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সে প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন, কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি। এটা তো একটা, এই জন্য ইসলাম একটা মহত্বের দিক, তার সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে। যদি ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন, জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিজে স্মারক বের হয়েছিল, যদ্দূর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন, যার শিরোনাম তার জয় হোক। ৯০ দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি, আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে, যে কি নামটা কি দিয়েছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না। কিন্তু জাস্টিসের কথা যদি আপনি তোলেন, আপনার সঙ্গে আমি আছি। এটা খুব ইম্পর্টেন্ট।